এইচএসসি 25 আমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষ, আর একটি পরীক্ষা বাকি আছে তোমাদের এইচএসসি তে, সেটা হচ্ছে কি অর্থনীতি। আর আমরা এটা জানি যে শেষ ভালো যায় সব ভালো তার। তো তোমাদের শেষটা ভালো করার জন্য আমি তোমাদের সাথে আজকে তোমাদের অর্থনীতি বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য রয়েছি, মোহাম্মদ শারফিন আলম ফাহিম ভাইয়া তোমাদের। তো চলো আর দেরি কথা না বাড়িয়ে, দেরি না করে আমরা চলে যাই। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ পিপিসি, ইংরেজিতে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এর উপর কারিগরি কৌশল উন্নয়নের প্রভাব কি। আশা করি তোমরা সবাই কম বেশি জানো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। যদি না জেনে থাকো তাহলে জেনে নিও, কারণ এটা কিন্তু ক মার্কে মানে ক এর জন্য 1 নম্বর প্রশ্নের জন্য, শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কতে এটা সচরাচর দিয়েই থাকে। তো চলো আমরা দেখে ফেলি আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ পিপিসি কি। পিপিসি পিপিসি হচ্ছে আমরা আমাদের সকল ধরনের কারিগরি বিভিন্ন ধরনের যে আমাদের কারিগরি কৌশল, লেবার, ভূমি সবকিছু মিলিয়ে আমরা নির্দিষ্ট সময়ে একজন উৎপাদক যতটুকু উৎপাদন করতে পারবে সেটাই হচ্ছে আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো এই যে আমাদের যে কার্ভটা, এটাই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ধরো আমরা এটাকে দিলাম এ এ। তো একটু খেয়াল করো, নিচে আমাদের রয়েছে এক্স এক্সিস এবং উপরে আমাদের ওয়াই এক্সিস। তো আমরা এক্স এ একটা দ্রব্য উৎপাদন করব, ওয়াই এ আরেকটা দ্রব্য উৎপাদন করব। এখন ধরো আমি তোমাদের ফাহিম ভাইয়া, আমি ধরো আজকে চাষা। তো আমি চাষা হয়ে ধরো আমার ক্ষেত আছে 2 বিঘা, 2 বিঘাতে আমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে তামাক। ঠিক আছে, আমি ধান উৎপাদন করতে পারবো, তামাক উৎপাদন করতে পারবো। এখন একটু খেয়াল করো যে আমার এখানে ধরো আমি 10 টন, 20 টন, 30 টন, 40 টন, আর এই পাশে তামাক অর্থাৎ ও ওয়াই এক্সিসে আমরা দিচ্ছি তামাক, তামাক দিচ্ছি 5 টন, 7 টন, 9 টন। অর্থাৎ একটু খেয়াল রাখো, আমি যখন 9 টন তামাক উৎপাদন করছি তখন আমি ধান উৎপাদন করতে পারছি 20 টন। ঠিক আছে, আবার ধরো আমি যখন 7 টন তামাক উৎপাদন করছি তখন আমি ধান উৎপাদন করতে পারছি 30 টন, এবং আমি যখন 5 টন তামাক উৎপাদন করছি তখন আমি ধান উৎপাদন করতে পারছি 40 টন। এখন দেখো আমার সর্বোচ্চ সীমা হচ্ছে এই যে আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ সীমা, অর্থাৎ আমি এটা ক্রস করতে পারবো না। তো এইখানেই আমাদের মজার এই প্রশ্নটা করা হয়েছে, উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি এর কারিগরি কৌশল উন্নয়নের প্রভাব কি। উন্নয়নের প্রভাব হচ্ছে আমাদের এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা আরেকটু বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা হয়তোবা তখন 50 টন ধান উৎপাদন করতে পারবো, আবার এখানে ধরো 10 টন বা 11 টন আমরা হচ্ছে তামাক উৎপাদন করতে পারবো। তো চলো আমরা এখন তাহলে এমসিকিউতে সলিউশনটা দেখে ফেলি। তো যদি আমাদের কারিগরি কৌশলে উন্নয়ন হয় তাহলে পিপিসি উপরের দিকে স্থানান্তরিত হবে, নিচের কোনোটাই ঠিক নয় এইভাবে যে পিপিসি শুধু লম্ব অক্ষে স্থানান্তরিত হবে। শুধু কি আমাদের কারিগরি উন্নয়ন হলে আমরা কি শুধু ধানই বেশি উৎপাদন করব? অবশ্যই না, আমরা আমরা তামাকও বেশি উৎপাদন করতে পারি। সো আমাদের যেটা মূল উত্তর সেটা হবে হচ্ছে পিপিসি উপরের দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আমরা এটা সাধারণত রণজিৎ স্যারের যে বইটা রয়েছে অর্থনীতি প্রথম পত্র, সেটাতে আমরা দেখি যে পিপিসির প্রসারণ হয়। ঠিক আছে, এইবার আসো আমাদের দ্বিতীয় প্রশ্ন, সুযোগ ব্যয়। ঠিক আছে, সুযোগ ব্যয়ের উদ্ভবের কারণ কি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সুযোগ ব্যয় কি। সুযোগ ব্যয় হচ্ছে, ধরো তোমার কাছে 2 ধরনের ফল আছে, তোমাকে আমি বললাম যে তোমার কাছে আমি আমও দিচ্ছি ডাবও দিচ্ছি, এখন তোমাকে আমি বলবো যে তুমি যে কোনো একটা খেতে পারবা। ঠিক আছে, যে কোনো একটা। এখন তোমার ধরো মিষ্টি খেতে ইচ্ছে করছে, তুমি আম খাবা। তোমার হচ্ছে তৃষ্ণা বেশি পেয়েছে, তুমি ডাব খাবা। অর্থাৎ সুযোগ ব্যয় হচ্ছে একটি পণ্য বা দ্রব্য উপভোগ করার জন্য অন্য একটি পণ্যকে ব্যয় করা, অর্থাৎ অন্য একটি পণ্য ভোগ থেকে বিরত থাকাই হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয়ের উদ্ভবের কারণ কি। সুযোগ ব্যয়ের উদ্ভবের কারণ হচ্ছে সম্পদের অপ্রতুলতা। আমাদের পৃথিবীতে কি সম্পদ অসীম? অবশ্যই অসীম না।
তোমার কাছে ধরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে তোমার বাবা তোমাকে বলতেছে যে তুমি হচ্ছে হয় ল্যাপটপ কিনতে পারবা, নয়তো হচ্ছে আইফোন কিনতে পারবা। এখন দেখো তোমার বাবার হচ্ছে সম্পদ হচ্ছে সসীম জন্যই কিন্তু সে তোমাকে দুটোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলেছেন, এবং তুমি হয়তোবা তোমার নিজের চাহিদা অনুযায়ী, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি একটি বেছে নিবে। ঠিক আছে, তো সম্পদের অপ্রতুলতা। দ্বিতীয় হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার, অর্থাৎ আমরা সম্পদের দ্বিতীয় ধাপে যেটা করি বিকল্প ব্যবহারও করে থাকি। 3, সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে তা আমাদের পছন্দ করতে হয়। এই যে সুযোগ ব্যয়ের উদ্ভবের কারণ, এর জন্য হচ্ছে এই তিনটাই দায়ী। সো আমাদের উত্তরটা হবে উপরের সবগুলো। তারপর নিচের তালিকায় কোন জন ধ্রুপদী অর্থনীতিবিদ? তা আমরা জানি ধ্রুপদী অর্থনীতি বলতে ক্লাসিক্যাল ইকোনমিক্স। আচ্ছা, ক্লাসিক্যাল ইকোনমিক্স কি? ক্লাসিক্যাল ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথের প্রপোজড একটা অর্থনীতির ধারণা, যেটা হচ্ছে তার ওয়েলথ অফ দি নেশনে সে খুব ভালোভাবে এটা বর্ণনা করেছে। তো তার পরবর্তীতে এই যে ধারণাটাকে আরো বেশি বাড়িয়ে দেয় এই যে আমাদের এই পাশের ডেভিড রিকার্ডো, থমাস ম্যালথাস, জন স্টুয়ার্ট মিল, এরা তিনজনই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ইকোনমিক্স বা ধ্রুপদী অর্থনীতিবিদ। সো আমাদের উত্তরটা হবে উপরের সবাই। ওকে, অর্থনীতি পাঠের প্রধান উদ্দেশ্য। অর্থনীতি কি তোমরা একটু নিজেরা মনে করার চেষ্টা করো। আমাদের যে বইয়ের একদম প্রথম পৃষ্ঠা, সেখানে আমরা দেখব অর্থনীতি মূলত ওই যে মানুষের দৈনন্দিন হাউসহোল্ড যে আমরা আয় ব্যয় করি, এটার যে আমরা জ্ঞান নিতাম, সেটাই হচ্ছে আমাদের একটা বেসিক অর্থনীতি হিসেবে আমরা সবসময় ধরতাম। তো এই যে আমরা আয় ব্যয়ের যে জিনিসটা এসেছে, এটা কখন এসেছে মনে রাখবা। অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে তিনটা, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার, এবং সম্পদের অপ্রাচুর্যতা, অর্থাৎ আমাদের সম্পদ হচ্ছে সীমিত। ঠিক আছে, সো আমাদের অর্থনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে সীমিত সম্পদের সাথে অসীম অভাবের সমন্বয় করা, অর্থাৎ কিভাবে আমরা সীমিত সম্পদকে অসীম অভাব পূরণে ব্যবহার করব। সম্পদ অপ্রতুল হবে যদি নিচের কোনটি হয়? এটি বেশি পরিমাণে না থাকে, আচ্ছা এটা কনসিডার করা যায়, রেখে দিলাম। এটির প্রয়োজন না থাকে, এটা তো হবেই না, তো আমরা কেটে দেই শুরুতেই। এটি যতটুকু আছে মানুষ তার চেয়ে বেশি চায়, এটা হতে পারে, এটা হচ্ছে ডিমান্ড বেশি। এমসিকিউ আমরা এইভাবে সলভ করব। আমরা যেগুলো আগে হবে না আমরা সবসময় সেগুলো কেটে নিব, তারপরে আমাদের যেগুলো আমরা মনে হতে পারে সেগুলো আমরা রেখে দিলাম। এভাবেই আমরা সাধারণত এমসিকিউ গুলো সলভ করার সবসময় চেষ্টা করব। 4 নম্বর, মানুষ যতটুকু চায় এটি তার চেয়ে বেশি আছে, অর্থাৎ এটা তো হবে না। এখন দেখো আমাদের কাছে দুটো অপশন বাকি আছে, এলিমিনেশন প্রাথমিক আমাদের বাতিলের পর, এলিমিনেশনের পরে ক এবং গ। তো এটি বেশি পরিমাণে না থাকে, তোমার কি মনে হচ্ছে এটা কি কোনোভাবে অর্থনৈতিক একটা ব্যাখ্যা মনে হচ্ছে? অবশ্যই না, কিন্তু এটি যতটুকু আছে মানুষ তার চেয়ে বেশি চায়, এইটা একটা উত্তর হতে পারে। যেমন ধরো আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের জমির দাম কিন্তু এত বেশি ছিল না। এই ধরো ঢাকার আশেপাশে গাজীপুর বা নারায়ণগঞ্জ, এদিকে কিন্তু জমির দাম এত বেশি ছিল না, কিন্তু এখন এখানেও জমির দাম অনেক বেশি। এর কারণ কি? কারণ মানুষের চাহিদা বেড়েছে। এমন না যে আমাদের সম্পদ কমে গিয়েছে, আমাদের সম্পদ কিন্তু কমে যায়নি, বরঞ্চ মানুষের চাহিদা বেড়েছে। তাই আমরা বলতে পারি যে সম্পদের অপ্রতুলতা বলতে আমরা বুঝি যে এটি যতটুকু পরিমাণে আছে তার চেয়ে মানুষের চাহিদাটা বেশি, অর্থাৎ উত্তর হবে গ। এরপর চলে আসো, একটি উপকরণ ব্যবহারের সুযোগ খরচ হলো, একটি উপকরণ যদি আমরা ব্যবহার করি এর সুযোগ খরচ হলো উপকরণটির বর্তমান নিয়োগ থেকে উপার্জন করছে, নিয়োগ থেকে কি উপার্জন করছে, উপকরণটির দীর্ঘমেয়াদের উপার্জন, বিকল্প সর্বোত্তম ব্যবহার থেকে উপকরণটি কি উপার্জন করতে পারে। তো তোমাদের কি মনে হয় উত্তরটা কি হতে পারে? হ্যাঁ, উত্তরটা হবে হচ্ছে গ। 4 নম্বর, অর্থশাস্ত্র কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে? বলে ফেলো তো দেখি, অর্থশাস্ত্র কি? কৌটিল্যর নাম শুনেছ নিশ্চয়ই। কৌটিল্য লেখায় হচ্ছে আমাদের এই অর্থশাস্ত্র, যেটা বর্তমানে এখনো অর্থনীতিতে বেশ ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে, এবং এটা প্রায়শই আমাদের বিভিন্ন হায়ার স্টাডিজে পাঠ্য বিষয় হিসেবে ইনক্লুডেড রয়েছে। তো চলো, অর্থশাস্ত্রে কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? নৈতিকতা, মানুষের অভাব পূরণের জন্য সম্পদের ব্যবহার কিভাবে করতে হবে, এটা মানব সম্পর্ক, উপরে কোনোটাই নয়। সো আমরা বুঝতে পারছি যে এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে।
তো আসো, মানব সম্পর্ক অর্থশাস্ত্র কখনোই এটা নিয়ে আলোচনা করে না, এটা সরাসরি একটা জ্ঞানমূলকের বিষয়, নৈতিকতা নিয়ে আলোচনা করে না, আলোচনা করে মানুষের অভাব পূরণের জন্য সম্পদের ব্যবহার কি করতে হবে এই বিষয়টা নিয়ে। এটা একটা জ্ঞানমূলকের প্রশ্ন, সো আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে, আর উপরে কোনোটি নয় তাহলে তো হবেই না। এইবার চলে আসো, নিচের কোনটি সামষ্টিক অর্থনীতির চলক নয়? আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো, সামষ্টিক অর্থনীতি কি আর ব্যষ্টিক অর্থনীতি কি? হ্যাঁ, ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে একজন ব্যক্তির উৎপাদন এবং তার ভোগ। বুঝতে পেরেছো? যেমন ধরো, আমি একটা জিনিস উৎপাদন করছি না, আমি যে তোমাদের অর্থনীতি ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে আমার একক উৎপাদন, ঠিক আছে? কিন্তু আমার মতো বাংলাদেশের সকল অর্থনীতির টিচাররা যখন ক্লাস নেয়, সেটা হচ্ছে সামষ্টিক উৎপাদন। তো ব্যষ্টিক অর্থনীতিতে এই যে আমার একক অর্থনীতি ক্লাসের উৎপাদনটা আলোচনা করা হবে, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে এই যে বাংলাদেশের সকল অর্থনীতি টিচারদের আমরা যে ক্লাস উৎপাদন করছি এটা আলোচনা করা হবে। সো আমরা চলে আসি অপশনে দাম স্তর। অবশ্যই এটা একটা সামষ্টিক অর্থনীতির বিষয়, এটা সমগ্র দেশের প্রোডাক্টের উপরে ভিত্তি করে এই দাম স্তর নিয়ে আলোচনা করা হয়। বেকারত্বের হার, এটাও সামগ্রিক দেশব্যাপী। মূল্যস্ফীতি, এটাও সামগ্রিক দেশব্যাপী। কোনো একটি ব্যক্তি, একটি ফার্ম বলতে আমরা যে উৎপাদন হাউস যেটা আমরা বুঝি, এটার উপরে ডিপেন্ডেন্ট নয়। কিন্তু চা উৎপাদন, একটি ফার্মের চা উৎপাদন, অবশ্যই অবশ্যই এটা আমাদের সামষ্টিক অর্থনীতির চলক নয়। তাহলে সামষ্টিক অর্থনীতির চলক হচ্ছে এই তিনটা, আর আমাদের ব্যষ্টিক অর্থনীতির চলক হচ্ছে চা উৎপাদন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর চলে যাই, অভাব অসীম এবং প্রাপ্ত সম্পদ সীমিত হওয়ার কারণে একজন ভোক্তা কি করতে পারে? মনে করো আমাদের তো অভাব অসীম, ঠিক আছে, যা দেখি তাই ভাল লাগে, ঠিক আছে, যা দেখি তাই ভাল লাগে। মনে করো আজকে নতুন ফোন বেরোইছে, সেটাও ভাল লাগে, নতুন কম্পিউটার বেরোইছে, সেটাও ভাল লাগে। সো আমাদের অভাব হচ্ছে অসীম এবং প্রাপ্ত সম্পদ সীমিত হওয়ার কারণে একজন ভোক্তা কি করতে পারে? সে সব সময়, মনে রাখবা, তুমি আমি সবাই হচ্ছে ভোক্তা। আমরা সবসময় আমাদের বুদ্ধি, মেধা সবকিছু ব্যয় করে আমরা নিজেদের লাভটাকে সবসময় ম্যাক্সিমাইজ করতে চাই। ম্যাক্সিমাইজ মানে কি? সব থেকে বেশি পরিমাণে আমরা লাভ করতে চাই। সো আমরা আমাদের লাভটা বেশি পরিমাণে করার জন্য কি করে থাকি সাধারণত? আমরা সাধারণত আয়ত্তের মধ্যে সর্বোচ্চ উপভোগ প্রদানকারী দ্রব্য কিনতে চাই। সো আমাদের উত্তর হবে হচ্ছে গ। তারপর একজন যুক্তিশীল ভোক্তা সবসময় চেষ্টা করবে একই প্রশ্ন জাস্ট একটু সহজ ল্যাঙ্গুয়েজে, সব আয় খরচ করতে, উপার্জন সর্বোচ্চ করতে, খরচ সর্বনিম্ন করতে, উপযোগ সর্বোচ্চ করতে। এখন দেখো, খরচ সর্বনিম্ন করতে এটাও হতে পারে, উপযোগ সর্বোচ্চ করতে এটাও হতে পারে, উপার্জন সর্বোচ্চ করতে। এখন একটু মাথায় রাখতে হবে যে উপার্জন আর উপযোগ দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, উপযোগ হচ্ছে আমরা একটি দ্রব্য ভোগ করার পর যে স্যাটিসফ্যাকশনটা পাই, সেটাই হচ্ছে আমাদের উপযোগ, ঠিক আছে? তো আমরা সবসময় চাই যে আমি যেহেতু একটা আইসক্রিম খাবো, তো যেটা আমাকে সব থেকে বেশি স্যাটিসফাই করবে আমরা সবসময় সেটাই খাইতে চাই, তাই না? সো আমরা একজন যুক্তিশীল ভোক্তা হিসেবে সবসময় নিজেদের উপযোগটাকেই সর্বোচ্চ করতে চাই। ওকে, এবার চলে আসো, আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বিন্দুগুলো সম্পর্কে কোনটি সত্য নয়? তো আসো, আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আমার এখানে আঁকা রয়েছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিন্দু। তো প্রথমে নিচ থেকে আমরা শুরু করি, অব্যবহৃত সম্পদ বিদ্যমান। তো ধরো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দু হচ্ছে এইটা। সো তার মানে কি, এই যে আমাদের বাদ বাকি যে অংশ, এই অংশটুকুর মধ্যে যে সম্পদ রয়েছে এটা কি অব্যবহৃত না? সো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অব্যবহৃত সম্পদকে সবসময় দেখায় যে অব্যবহৃত সম্পদ কিভাবে থাকছে। বিন্দুগুলো উৎপাদনের সমবন্টন নিশ্চিত করে। আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার যে বিন্দুগুলো, এগুলো হচ্ছে আমাদের যে ব্যবহার, আমাদের যে সুযোগ ব্যয় সবকিছুর উপরে ডিপেন্ড করে আমাদের যে বিন্দুগুলো উৎপাদনের সমবন্টন সবসময় নিশ্চিত করে থাকে। 3 নম্বর, অন্য দ্রব্যের উৎপাদন না কমিয়ে একটি দ্রব্যের উৎপাদন বাড়ানো সম্ভব না। এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। তাহলে আমাদের জন্য মিথ্যা কি হতে পারে? একটা অপশন বাকি আছে, দেখি এটা মিথ্যা হয় কিনা। বিন্দুগুলো অর্জনযোগ্য নয়। তো তোমরাই বলো যে এর মধ্যে যা রয়েছে এগুলো কি অর্জনযোগ্য? 100% অর্জনযোগ্য। সো এইটাই হবে হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোন বিন্দু কি ইঙ্গিত করে? এটি অর্জনযোগ্য নয়, কৃষি সম্পদ অব্যবহৃত, এটি অর্জনযোগ্য ও দক্ষ, এটি অর্জনযোগ্য ও দক্ষ। উৎপাদন সম্ভাবনা রেখার উপর
অবস্থিত বিন্দু সমূহতে এটি অধিক অপছন্দনীয়। মূলত বিষয় হচ্ছে এটি আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো বিন্দু আমাদেরকে কি ইঙ্গিত করে, এটি অর্জনযোগ্য ও দক্ষ। ঠিক আছে, আমরা আগেরটায় যেটা পড়েছি ওইটাই। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? মিশ্র। তারপর উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি বাইরের কোনো বিন্দু কি ইঙ্গিত করে? সহজভাবে আমরা বলতে পারি এটি অর্জনযোগ্য নয়। তারপর নিচের কোনটি নেতিবাচক বিবৃতি? নেতিবাচক বিবৃতি, এখানে আসো। নেতিবাচক বিবৃতি আমাদের হচ্ছে অর্থনীতির ভাষা, এটা দেখতে হবে। এটা আমাদের সাধারণ যে নীতি কথা বলি, এটা সেই নীতি কথা না, এটা আমাদের অর্থনীতির নেতিবাচক বিবৃতি। তো চলে আসো। দাম বৃদ্ধি সাধারণত যোগানের পরিমাণ বৃদ্ধি করে, সত্য। করার একটি দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, অর্থাৎ শিক্ষাখাতে সরকারের আরো বেশি অর্থ ব্যয় করা উচিত। এটা হলেও এটা হচ্ছে আমরা এখন দাগাবো না, আমাদের যেহেতু এ ও বি উভয়ই আমরা পেয়েছি, সো আমাদের এটা হবে। নেক্সট, সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে কোন সমস্যা উদ্ভব ঘটে? সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে সবসময় মনে রাখতে হবে, সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে আমাদের যে সমস্যাটার সব থেকে বেশি ফেস করে থাকি সেটা হচ্ছে অভাব নির্বাচন। নাকি আমাদের দ্রব্য ও সেবার উৎপাদন, নাকি আমাদের সম্পদের বন্টন, নাকি হচ্ছে আমাদের সম্পদের দক্ষ ব্যবহার? কোনটা? চলো আমরা একটু দেখে ফেলি। সেটা হবে হচ্ছে আমাদের সম্পদের দক্ষ ব্যবহার। এই সমস্যাটাই আমরা সাধারণত উদ্ভব হয়ে থাকে। এরপর চলে আসো, উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কয়টি পণ্যের উৎপাদন দেখানো হয়? উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা আমরা দেখেছি যে পিপিসি কার্ভে সাধারণত দুটি পণ্যের উৎপাদন দেখানো হয়। তারপর ধনতন্ত্রের অদৃশ্য শক্তি বলতে কি বোঝায়? ধনতন্ত্রের অদৃশ্য শক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের দাম ব্যবস্থা, প্রাইস। এরপর অবাধ প্রতিযোগিতা কোন অর্থনীতির বৈশিষ্ট্য? ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য। তারপর একটি দ্রব্যের উৎপাদন প্রতিভার একই পরিমাণ বৃদ্ধির জন্য অন্য দ্রব্যটির উৎপাদন প্রতিভার একই পরিমাণে ত্যাগ করতে হলে উৎপাদন সম্ভাবনা রেখা কোন আকৃতির হবে? তোমরা এখন বলে ফেলো তো যে কোন আকৃতির হবে। একটি দ্রব্যের উৎপাদন প্রতিভার একই পরিমাণ বৃদ্ধির জন্য অন্য দ্রব্যটির উৎপাদন প্রতিভার একই পরিমাণে ত্যাগ করতে হলে আমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখা সেটা কোন আকৃতির হবে? সেটা হচ্ছে উত্তল আকৃতির হবে, পিপিসি কার্ভ। অর্থনীতি যে শাখায় এককভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলী আলোচিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বলি। তারপর বর্তমানে পৃথিবীতে কত ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে? বর্তমানে পৃথিবীতে কত ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে? 4 ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামিক। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। কে বলেছেন? এটা বলেছেন স্যামুয়েলসন। মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মৌলিক কারণ হলো, মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মৌলিক কারণ কি? মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মৌলিক কারণ হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ এবং অভাব নির্বাচন, অর্থাৎ 1, 2, 3। সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো জাতীয় আয়, সুদের হার। এই দুটো, ফার্মের মুনাফা কখনোই না। সো আমাদের উত্তর হবে 1 ও 2। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার। বাচ্চারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে, সমাজের মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে? তোমরা বলতে পারবা যে কোন ধরনের দ্রব্য ভোগের মাধ্যমে? বলো তো, দুর্নীতিগ্রস্তরা কোন ধরনের দ্রব্য ব্যবহার করে? সবসময় লাক্সারি প্রোডাক্ট ব্যবহার করে। আর আমরা অর্থনীতির ভাষায় সে সকল লাক্সারি প্রোডাক্টকে বলি ভেবলেন দ্রব্য। যেমন ধরো একটি বাসা মার্বেল পাথর দিয়ে তৈরি করা, অথবা বলতে পারো যে মার্সিডিজ বা ল্যাম্বরগিনি ব্যবহার করে। ব্যবসায়ীরা ভিন্ন কথা, তবুও তারা অনেকে হচ্ছে কর ফাঁকি দেয়। আর যদি কোনো চাকুরিজীবী করে, তার মানে নিঃসন্দেহে সে দুর্নীতি করেই এই অবস্থানে পৌঁছেছে। আচ্ছা, এরপর কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়? তো মনে রাখবা, আমাদেরকে আগে জানতে হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কি। উপযোগ হচ্ছে কি? উপযোগ হচ্ছে আমরা যে একটি পণ্য, মানে একটি দ্রব্য বা পণ্য বা একটি সেবা উপভোগের মাধ্যমে যে আনন্দ বা মজাটা পেয়ে থাকি, সেটাই হচ্ছে আমাদের উপযোগ। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ মানে ক্রমান্বয়ে আমরা যখন হচ্ছে
ভোগ বাড়াবো তখন হচ্ছে সেই দ্রব্যের উপযোগটা কমে যাবে, অর্থাৎ আমাদের যে চাহিদা সেটা মেটানোর ক্ষমতা তার কমে যাবে। তো এটা কখন হয়? এটা কখন হয়? সেটা হচ্ছে ভোগের একক বৃদ্ধির ফলে। অর্থাৎ তুমি যখন প্রথম একটা আম খাবা বা তুমি যখন প্রথম একটা মিষ্টি খাবা, যে আনন্দ পাবা, 5 নম্বর মিষ্টি বা আম খাওয়ার পর তুমি সেই আনন্দটা পাবা না। ওকে, নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে তাকে কি বলে? আচ্ছা, ধরো আমি একজন উৎপাদক, আমি ধরো 10টা মুরগি উৎপাদন করেছি। এখন আমি নির্দিষ্ট নামে, ধরো একজনের নাম হচ্ছে ধরো ল্যাংড়া আকাশ, ঠিক আছে, একজন ক্রেতার নাম হচ্ছে ল্যাংড়া আকাশ। তো ল্যাংড়া আকাশ আমার কাছ থেকে হচ্ছে কিছু মুরগি কিনতে চাচ্ছে। তো এই যে মুরগি কিনতে চাচ্ছে, আর ও আমার কাছে ধরো কিনতে চাচ্ছে 50 টাকায়, কিন্তু আমি বলেছি না, আমি 70 টাকার নিচে বিক্রি করব না। তো ও যখন 70 টাকায় রাজি হলো, তখন আমি হচ্ছে 2টার জায়গায় মার্কেটে 10টা মুরগি পাঠালাম। এটা হচ্ছে কি? যোগান। তো আমরা বলতে পারি যে নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে তাকে কি বলা হয়? যোগান। এরপর ডি ইজ ইকুয়াল টু 10 - 2p। তো তোমরা এই জিনিসটা দেখবে যে আমাদের যে ডিমান্ড কার্ভ এবং ডিমান্ড রুল রয়েছে, সেখানে নিয়ম অনুযায়ী ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিমান্ড, ঠিক আছে, এবং 10 - 2p হচ্ছে আমাদের প্রাইস, অর্থাৎ প্রাইসের সাথে এটা হচ্ছে সম্পর্কিত। তো হলে ডি ইজ ইকুয়াল টু 10 - 2p হলে এক্ষেত্রে কোনটি অধীন চলক? তো আমাদের অধীন চলক হচ্ছে ডি। এরপর ভূমি অক্ষের সমান্তরাল হয় কোন যোগান রেখা? দেখি বলো তো, ভূমি অক্ষের সমান্তরাল কোন যোগান রেখা হয়? 1 শূন্য স্থিতিস্থাপক, 2 অসীম স্থিতিস্থাপক, 3 এককের চেয়ে কম স্থিতিস্থাপক, 4 একক স্থিতিস্থাপক। উত্তর হবে খ। আচ্ছা, করারোপে দ্রব্য সেবায় দাম কি হয়? আচ্ছা বলো তো, ধরো তোমরা আগে 10 টাকা একটা চিপস খাইতা, অথবা ধরো সিগারেটকে আমরা যদি ধরি, ধরো আগে হচ্ছে 14 টাকা একটা বেনসন পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন কর দেওয়ার পর 16 টাকাও সেটা পাওয়া যাচ্ছে না, 16 টাকা 50 পয়সা বা 17 টাকা ব্যয় করতে হচ্ছে। এই যে আমরা অতিরিক্ত যোগ করতে হচ্ছে, এটা কেন? করের জন্য। আর করের ফলে কি হচ্ছে? আমাদের দাম বৃদ্ধি পাচ্ছে। এরপর একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়? স্বাদ, রুচি, উপযোগ, উপকারিতা। অবশ্যই উপযোগ, কারণ আমরা হচ্ছে ক্রমহ্রাসমান উপযোগ একটু আগে পড়ে আসলাম। সো আমরা বুঝতেই পারছি এটা ক্রমহ্রাসমান উপযোগ থেকেই এসেছে, প্রান্তিক উপযোগ বিধি থেকে। কখন যোগানের স্থিতিস্থাপকতা কমে যায়? কখন হচ্ছে আমাদের যোগানের স্থিতিস্থাপকতা কমে যায়? 1 অতি স্বল্প মেয়াদে, 2 স্বল্প মেয়াদে, 3 যে কোনো সময়, ঘ দীর্ঘমেয়াদে। আমাদের উত্তরটা হবে অতি স্বল্প মেয়াদে। তারপর একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য, অর্থ ব্যয়ের ইচ্ছাকে অর্থনীতি কি বলে? অর্থাৎ ফর এক্সাম্পল, আমি 100 টাকা ইনকাম করি, কিন্তু আমার ইচ্ছা আমি 300 টাকা সুলতান ডাইনের কাচ্চি খাবো। তো এই যে আমি 100 টাকা ইনকাম করে 300 টাকা সুলতান ডাইনের কাচ্চি খেতে চাই, এটাকে কি আমি চাহিদা বলবো? অবশ্যই চাহিদা বলবো না। এটা কি? আমার একটা অ্যাম্বিশন, আকাঙ্ক্ষা, ঠিক আছে। কিন্তু ধরো আমি 500 টাকা ইনকাম করি, কিন্তু আমি 300 টাকা সুলতানের কাছে খাইতে যাচ্ছি, সো আমার এটা কি? চাহিদা প্রথমত। দেন আমার সামর্থ্য, এই যে 500 টাকা আর্ন করতে পারছি, এটা হচ্ছে আমার সামর্থ্য। আর অর্থ ব্যয়ের ইচ্ছা, এবং আমার ধরো এই যে 500 টাকা আছে, আমি এটার জন্য 300 টাকাই ব্যয় করতে চাচ্ছি, এইটাই হবে হচ্ছে আমার কি? চাহিদা। 4 উপযোগ নিঃশেষ হয় কিভাবে? একটি দ্রব্য, এই দ্রব্যের উপযোগ নিঃশেষ হয় কিভাবে? দাম দ্বারা, ভোগ দ্বারা, যোগান দ্বারা, চাহিদা দ্বারা। এখন তোমরাই বলো একটি দ্রব্যের উপযোগ কখন নিঃশেষ হয়? মনে করো তোমার কাছে লেবু আছে, লেবুটার মধ্যে রস আছে, এই রস কখন নিঃশেষ হবে? যখন তুমি লেবুটাকে সম্পূর্ণরূপে নিংড়িয়ে নিবে বা চিপে নিলে, এই যে চিপার ফলে যে রসটা বের হলো, এটাই হচ্ছে লেবুটার উপযোগ, সো ভোগের দ্বারা। তারপর যে চলক অন্য চলকের উপর নির্ভরশীল তাকে কোন চলক বলে? স্বাধীন চলক, অর্থনৈতিক চলক, অধীন চলক, স্থির চলক। তা আমরা জানি যে অপরের উপর নির্ভরশীল, আমরা বিভিন্ন ইংলিশে বা অন্যান্য জায়গায় পড়ে এসেছি যে ইংলিশে যেমন ধরো সাবঅর্ডিনেট ক্লজ, যেই ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক তেমন যেহেতু সে একটা চলকের উপর, স্বাধীন চলকের উপর নির্ভরশীল, তাকে আমরা বলবো অধীন চলক। এরপর নিচের কোন দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়? নিচের কোন দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়? খাতা ও কলম, চা ও চিনি, চা ও কফি, চিনি ও গুড়।
দেখি তোমরা বলো তো নিচে কোন দ্রব্যের হতে পারে। একটু মনে রাখো, খাতার চাহিদা যদি বাড়ে কলমের চাহিদাও বাড়বে। ঠিক আছে, আবার ধরো চা আর কফি দুটো হচ্ছে ভিন্নধর্মী জিনিস, চিনি গুড় ভিন্নধর্মী জিনিস, কিন্তু চা চিনি হচ্ছে সম্পূর্ণরূপে ভিন্ন। তো তোমরা একটু বলে ফেলো তো কোনটা হবে। একদম ঠিক, চা ও চিনি। নেক্সট, একজন ভোক্তার চাহিদাকে কোন চাহিদা বলে? একজন ভোক্তার চাহিদাকে কোন ধরনের চাহিদা বলে? একজন ভোক্তার চাহিদাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা, আমরা সবসময় বলে থাকি, যেহেতু সেটা একজন। আর একের অধিক ভোক্তার চাহিদাকে আমরা বলে থাকি বাজার চাহিদা। এরপর আসো, চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? মনে রাখবা, চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? সময় ও দাম, যোগান ও চাহিদা, উৎপাদন ও মজুদ, উপযোগ ও মূল্য। চাহিদার সাথে মনে রাখবা সবসময় আমাদের যে জিনিসটার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে সময় ও দাম। নেক্সট, বাজারের সকল ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে কোন চাহিদা বলে? বাজার চাহিদা বলে। এরপর, অর্থনীতির সাথে সম্পর্কিত চলক সমূহকে কি বলে? অর্থনীতির সাথে সম্পর্কিত চলক সমূহকে বলা হয় অর্থনৈতিক চলক। এরপর হচ্ছে, যোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে? মনে করো একটি যোগান সূচি রয়েছে, এতে সচরাচর কিসের প্রতিফলন ঘটে? দাম ও চাহিদার সম্পর্ক, যোগান ও চাহিদার সম্পর্ক, যোগান বিধির, চাহিদা ও যোগানের বৈষম্য। তো তোমরা বলে ফেলো তো কি হতে পারে। মনে রাখবা, যোগান সাথীতে সবসময় যোগান ও আমাদের চাহিদার যে যোগান বিধির যে সম্পর্কটা রয়েছে সেটাই হয়, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমে গেলে যোগানটাও কমে যাবে, এই জিনিসটাই প্রতিফলিত হয়। থর্স্টেইন ভেবলেন কোন দেশের অর্থনীতিবিদ? বলে ফেলো তো দেখি, থর্স্টেইন ভেবলেন কোন দেশের অর্থনীতিবিদ? হ্যাঁ, অবশ্যই তিনি হচ্ছেন একজন ইংরেজ অর্থনীতিবিদ। এরপর, যে বিধি দ্রব্যের দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক প্রদর্শন করে তাকে আমরা কি বলে থাকি? যে বিধি দ্রব্যের দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক প্রদর্শন করে থাকে তাকে আমরা বলে থাকি যোগান বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কি রূপ হয়? ঠিক আছে, একটা প্রশ্ন হচ্ছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কি রূপ হয়। চলো আমরা একটু এঁকে ফেলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখাটি। ধরো এইদিকে আমাদের হচ্ছে দ্রব্য উপযোগ, প্রথম ইউনিটে 10 উপযোগ, তারপরেরটা কম, তারপরেরটা আরো কম। তো এইটা হচ্ছে আমাদের ডিডি কার্ভ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগী। অর্থাৎ সে হবে কি ডান দিকে নিম্নগামী সব সময়। আয়ের পরিবর্তন সাপেক্ষে চাহিদার পরিবর্তন দেখানো হয় কোন স্থিতিস্থাপকতায়? দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা। কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বহির্ভূত? খাদ্য সংগ্রহ, বস্ত্র সংগ্রহ, ডাকটিকিট সংগ্রহ, বাসস্থান নির্মাণ। মনে রাখবা এটা হবে হচ্ছে ডাকটিকিট সংগ্রহ, কারণ শখের জিনিস সবসময় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বিপরীত। যোগান বৃদ্ধি পেতে পারে উৎপাদন কৌশল পরিবর্তন হলে, ভর্তুকির প্রভাবে, কোন পণ্যের চাহিদা বাড়লে, নিচের কোনটি সঠিক? অর্থাৎ যোগান পরিবর্তন হতে পারে উৎপাদন কৌশল যদি পরিবর্তন হয়ে যায়, ধরো দাম কমে যাচ্ছে, আগে মনে করো মানুষ দিয়ে তৈরি করতে এখন রোবট দিয়ে তৈরি করছে, ঠিক আছে, কাঠামোগত উন্নয়ন হলো, ভর্তুকির প্রভাব দিল, সরকার ভর্তুকি দিচ্ছে, তাহলে হচ্ছে যোগানটা আবার বাড়বে, ঠিক আছে, দাম না বাড়লেও। কোনো পণ্যের চাহিদা বাড়লে, আবার ধরো কোনো পণ্যের চাহিদা বাড়লে এমনটাও হতে পারে যে ম্যাস প্রোডাকশন করছে, তখন যোগানটাও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উত্তর হবে 1, 2, 3। আচ্ছা, এরপর চলে আসো, এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে যাব। চলো আমরা এখন আমাদের তৃতীয় অধ্যায় শুরু করব। তো তৃতীয় অধ্যায়ের আমাদের যে প্রথম এমসিকিউ রয়েছে সেটা হচ্ছে কোনটি পরিবর্তনশীল ব্যয়? স্থায়ী কর্মচারীর বেতন, বাড়ি ভাতা, দীর্ঘমেয়াদী মূলধনের স্রোত, শ্রমের মজুরি। তো শ্রমের মজুরি হচ্ছে আমাদের
দীর্ঘমেয়াদী পরিবর্তন, আমাদের পরিবর্তনশীল ব্যয়। কেন? কারণ আজকে একটা শ্রমিককে আমি 700 টাকা দিতে পারি, কালকে আরেকজনকে 500 টাকা, আবার আজকে 10 জন শ্রমিক লাগছে, কালকে 5 জন শ্রমিক লাগছে। তো সেজন্য এটা আমাদের পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? একটা জটিল মানে খুব মজাদার প্রশ্ন। উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? আমাদের যে উৎপাদন, তার যে উৎপাদিত উপাদান সেটা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে আমাদের যোগান। সেটা হচ্ছে আমাদের কি? যোগান। এরপর উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। তারপর কোনো কিছুর উৎপাদনের জন্য যে সকল বস্তু ও সেবাকর্ম প্রয়োজন তাকে কি বলে? উৎপাদনের অপেক্ষক, উৎপাদনের উপকরণ, মাত্রাগত উৎপাদন, উৎপাদনের পদ্ধতি। অবশ্যই উৎপাদনের উপকরণ। উপকরণগুলো কি কি? উপকরণগুলো হচ্ছে মূলধন, শ্রম, ভূমি এবং সর্বশেষ অর্গানাইজেশন। অর্থাৎ আমাদের অর্গানাইজেশন ছাড়া বা অর্গানাইজার ছাড়া আমরা এই মূলধন, শ্রম, ভূমিকে কোনো কাজে লাগাতে পারবো না, কারণ তারা হচ্ছে এই তিনটাকে ব্লেন্ড করে সুন্দর একটা ডিশ বা রান্না আমাদের সামনে পরিবেশন করে। তারপর একটি উৎপাদন অপেক্ষককে উৎপাদনের সাথে নিচের কোনটির সম্পর্ক প্রকাশ পায়? দামের, উপকরণের, সুদের, চাহিদার। একটু উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সাথে নিচের কোনটির সম্পর্ক প্রকাশ পায়? উপকরণের। এরপর কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক? উত্তরটা হবে হচ্ছে ঘ। কেন? কিউ। কিউ ইজ ইকুয়াল টু এফ, ফাংশন অফ ল্যান্ড ক্যাপিটাল, দেন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এবং ওয়াই দিয়ে আমাদেরকে নির্দেশ করো অর্গানাইজেশন। আর বাকি চারটাই হবে না। তোমরা রণজিৎ স্যারের বই যারা ফলো করো তারা এই জিনিসটি পাবে। এরপর চলে আসো কোনটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক? দেখি বলে ফেলো তো কোনটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। ভেরি গুড, সেটি হচ্ছে আমাদের খ, এফ ইজ ইকুয়াল টু কে এল। এরপর চলে আসো পরিবর্তনশীল উপকরণের এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে কি বলে? পরিবর্তনশীল উপকরণে এক একক বৃদ্ধির ফলে মোট পরিবর্তনের যেটা বৃদ্ধি পায় সেটাকে কি বলে? প্রান্তিক উৎপাদন। এরপর আসো মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? মনে রাখবা, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে এভারেজ কস্ট বা এসি পাওয়া যায়। উৎপাদনের ব্যয় সি কোনটির উপর নির্ভরশীল? কস্ট কোনটির উপরে নির্ভরশীল? উপকরণের উপর। অর্থাৎ আমরা কোন ধরনের উপকরণ ব্যবহার করছি, ধরো ল্যান্ড বা মজুরি কত দিচ্ছি তার উপর হচ্ছে এটা নির্ভরশীল। টিএফসি ও টিভিসি এর সমষ্টিকে কি বলা হয়? টিএফসি ও টিভিসি এর সমষ্টিকে বলা হয় টিসি। টিএফসি মনে রাখতে হবে, টিএফসি প্লাস টিভিসি is equal to টিসি। টিসি is equal to টোটাল কস্ট। এটা কিন্তু আবার স্কুল কলেজের টিসি না, এটা হচ্ছে টোটাল কস্ট। আচ্ছা, এরপর নিচের কোন রেখাটি ইউ আকৃতির হয়? দেখি বলো তো, নিচের কোন রেখাটি ইউ আকৃতির হয়? এই যে এরকম, নিচের কোন রেখাটি ইউ আকৃতির হয়ে থাকে? এভারেজ কস্ট। ঠিক আছে, এরপর চলে আসো যখন গড় খরচ সর্বনিম্ন হয় তখন গড় খরচ ইজ ইকুয়াল টু প্রান্তিক খরচ, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এমসি। এরপর চলে আসো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুসারে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে এবং প্রান্তিক উৎপাদন বাড়ে। মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রান্তিক উৎপাদন কমে। মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উৎপাদন বাড়ে। মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উৎপাদন কমে। মোট মূলত হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুসারে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে একটা পয়েন্ট পর্যন্ত বাড়বে, তারপর প্রান্তিক উৎপাদন কমে যাবে। এরপর চলে আসো উৎপাদন ব্যবস্থায় উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদন কম হারে পরিবর্তিত হলে তাকে কি রূপ মাত্রাগত উৎপাদন বিধি বলে? ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির, সমানুপাতিক। আবারও আমরা যদি প্রশ্নটাকে একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, প্রশ্নটাকে আমরা কি দেখতে পাই? উৎপাদন ব্যবস্থায় উপকরণ নিয়োগের হার অপেক্ষা
উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদন কম হারে পরিবর্তিত হলে তাকে বলবো আমরা হচ্ছে কি ক্রমহ্রাসমান। এরপর নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়? মোট পরিবর্তনীয় খরচ, মোট স্থির খরচ, মোট খরচ, গড় খরচ, কোনটি? নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়? মোট স্থির খরচ, মোট খরচ, মোট পরিবর্তনীয় খরচ, সর্বশেষ রয়েছে আমাদের গড় খরচ। তো মনে রাখতে হবে আমাদের সর্বমোট যেটা হচ্ছে আমাদের মোট স্থির মোট পরিবর্তনীয় খরচ, এটা 0 থেকে শুরু হয়ে থাকে। এরপর কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়? এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। কিভাবে? দেখো, এই হচ্ছে টিএফসি আর এই হচ্ছে আমাদের টিভিসি, অর্থাৎ এটা বাড়বে কমবে, এটা হচ্ছে সমান্তরাল। এটা যদি বাড়ে তাহলে আমাদের এই যে আমাদের যে টিসি এইটাও বাড়বে, টিসিটাও কি হবে? বেড়ে যাবে। এরপর বিক্রয়লব্ধ মোট আয়কে বিক্রয়ের পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? টিআর ইজ ইকুয়াল টু, আমাদেরকে মনে রাখতে হবে টিআর ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ আমরা কিভাবে পাই? টোটাল রেভিনিউ হচ্ছে আমরা যতটুকু বিক্রয় করব এইখান থেকে আমরা এটা পাই। তো এটাকে হচ্ছে আমাদের মোট উৎপাদন দিয়ে যদি আমরা ভাগ করে আমরা পাই হচ্ছে এভারেজ রেভিনিউ। এবার চলে আসো, জনাব কুরাইশি একটি নতুন বিস্কুট কারখানা স্থাপন করলেন কিন্তু উৎপাদন শুরু করতে পারেননি। এক্ষেত্রে তার ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়, তার হচ্ছে মোট স্থির ব্যয়, অর্থাৎ তার ল্যান্ড কিনতে যে টাকাটা গিয়েছে, মেশিনারিজ ইত্যাদির পেছনে যে টাকাটা গিয়েছে সেটা হচ্ছে মোট স্থির ব্যয়। ওকে, তারপর চলে আসো মাত্রাগত উৎপাদন বিধির ক্ষেত্রে কোনটি সঠিক? একটি উপকরণ স্থির, অন্যান্য উপকরণ পরিবর্তনীয়, একটি উপকরণ পরিবর্তনীয়, অন্যান্য উপকরণ স্থির, কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনীয়, সকল উপকরণই পরিবর্তনীয়। উত্তরটা হবে হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধির ক্ষেত্রে সকল উপকরণই পরিবর্তনীয়। প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন কি হয়? প্রান্তিক উৎপাদন যদি শূন্য হয় তাহলে মোট উৎপাদন তখন হয় সর্বোচ্চ, তখন কি হবে? সর্বোচ্চ হবে। কখন গড় ব্যয় এসি ইজ ইকুয়াল টু প্রান্তিক ব্যয় এমসি? যখন, মনে রাখতে হবে, যখন থেকে আমাদের এসি নিম্নগামী, এমসি হচ্ছে কি নিম্ন, আমাদের যে এমসি সেটা আমাদের এসি ইজ ইকুয়াল টু এমসি কখন হবে? যখন থেকে আমাদের এমসি ঊর্ধ্বগামী হবে, আমাদের এসিটা হচ্ছে কি, দুঃখিত, ওকে, যখন থেকে মনে রাখতে হবে আমাদের একটু আগে আমরা এটা পড়ে এসেছি, যখন গড় ব্যয় এভারেজ কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হবে কখন? যখন আমাদের মাথায় রাখতে হবে যখন আমাদের এসিটা হচ্ছে সর্বনিম্ন। ঠিক আছে, আমাদের এসি যখন সর্বনিম্ন তখন হচ্ছে এসি ইজ ইকুয়াল টু এমসি। শ্রমের মালিককে, শ্রমের মালিককে, শ্রমের মালিক হচ্ছে শ্রমিক, শ্রমের মালিককে শ্রমিক। মাত্রাগত উৎপাদন কত প্রকার? মাত্রাগত উৎপাদন কত প্রকার? এটা তোমরা একটু দেখে ফেলবা রণজিৎ স্যারের বইতে। ওকে, এরপর উৎপাদনের কোন উপকরণটি জীবিত? ভূমি কি জীবিত? ভূমি কি কথা বলে, গান গায় বা কিছু করে? ভূমির কি ঘাম ঝরে? কিছুই হয় না। মূলধন হয় না, সংগঠন হয় না, অর্থাৎ আমাদের জীবন্ত উপাদান হচ্ছে শ্রম। ওকে, এর মধ্য দিয়ে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হলো। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ এরপর আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। এখন আমরা শুরু করব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কে বাজার সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন? উত্তর মার্শাল। তারপর রয়েছে একটি পণ্যকে ঘিরে ক্রেতা বিক্রেতার মধ্যে কি ঘটে? ঠিক আছে, একটি পণ্যকে নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কি ঘটে? সংযোগ ঘটে। কেন বিতর্ক না? কারণ আমরা তো বিতর্ক করি না, আমরা ইন্টারেকশন করি। ঠিক আছে, সেজন্য সংযোগ। এরপর আমাদের কিসের প্রকৃতি অনুযায়ী বাজার ধারণা আলোচনা করা হয়?
কিসের প্রকৃতি অনুযায়ী আমাদের বাজার ধারণা আলোচনা করা হয়? 1 দ্রব্য, 2 উৎপাদন, 3 স্থান, 4 মূল্য। উত্তর হবে স্থান, কারণ একটি স্থান ছাড়া আমরা কখনো বাজারকে কল্পনাই করতে পারি না। তারপর সাধারণ অর্থে বাজার বলতে কি বোঝায়? ক্রেতা ও বিক্রেতা, নির্দিষ্ট স্থান, পণ্যের লেনদেন, দর কষাকষি। বাজার বলতে আমরা বুঝি দর কষাকষি। নিচের কোনটি বাজারের উপাদান? এখন আমাদেরকে আগে জানতে হবে অধ্যাপক মার্শালের দেওয়া বাজারের সংজ্ঞাটি। তো বাজার হচ্ছে এমন একটি জায়গা যেখানে কিছু ক্রেতা ও বিক্রেতা একসাথে উপস্থিত হয় এবং তারা একটি পণ্য বা দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয়ের জন্য নিজেদের মাঝে দর কষাকষি করে। অর্থাৎ নিচের কোনটি বাজারের উপাদান যদি আমরা ধরি, ক্রেতা ও বিক্রেতা, নির্দিষ্ট উপাদান, পণ্যের লেনদেন, দর কষাকষি, কোনটা হবে? মূলত একটি বাজারকে আমরা কখনো নির্দিষ্ট স্থান ছাড়া কল্পনা করতে পারি না, তাই উপাদান হচ্ছে নির্দিষ্ট স্থান এবং বাজারের মধ্যে যা ঘটে সেগুলো হচ্ছে পণ্যের লেনদেন, দর কষাকষি এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি। বাজারের বৈশিষ্ট্য কোনটি? বাজারের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট যোগান, চাহিদা, নির্দিষ্ট দ্রব্য। তো মজার বিষয় হচ্ছে বাজারের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট সময়, কারণ একটি বাজার নির্দিষ্ট সময় হয়, যেমন হচ্ছে অতি স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী ইত্যাদি। অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়? নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয়, নির্দিষ্ট সময়, চাহিদা, নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয়কেই বাজার বলা হয়ে থাকে। কিসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে? ক্রেতা, বিক্রেতা, দ্রব্যের ধরন নাকি স্থান? বাজারের ধরন ভিন্ন হতে পারে স্থানের উপর, যেমন হচ্ছে আঞ্চলিক বাজার হতে পারে, আঞ্চলিক বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। এরপর চলে আসো, কি নির্ধারিত হলে ক্রেতা বিক্রেতার মধ্যে কেনা বেচা করে? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট যোগান, চাহিদা, মূল্য। উত্তর হবে হচ্ছে মূল্য। তারপর ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিসের মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়? মজার বিষয় হচ্ছে, ধরো আমার নাম মোহাম্মদ শারফিন আলম ফাহিম, আমি হচ্ছে বাজারে গেলাম, ধরো তোমাদের হাটেই গেলাম, তোমাদের এলাকার হাটে, তুমি কিছু মুরগির ডিম নিয়ে এসেছো। এখন আমি গিয়ে বললাম যে ভাই বিক্রি করবেন, তুমিও বিক্রি করতে চাচ্ছ, আমিও কিনতে চাচ্ছি। তো তখন যেই বিষয়টার ভিত্তিতে আমরা দুজন জিনিসটা আমি কিনবো, তোমরা বিক্রি করবে, সেটা হচ্ছে দর কষাকষি। তুমিও দর কষবে, আমিও দর কষবো। দ্রব্যের বাজার বিশ্বব্যাপী তার বাজার কেমন হয়? দ্রব্যের বাজার বিশ্বব্যাপী তার কেমন হয়? প্রসারিত হয়। তারপর সরকারের কোন নীতির কারণে বাজার সংকীর্ণ হয়? সরকারের কোন ধরনের নীতির কারণে বাজার সংকীর্ণ হয়? সেটা হচ্ছে বাণিজ্য নীতির কারণে আমাদের বাজার সংকীর্ণ হয়ে আসে। কোনটি বাজারের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? ক নির্দিষ্ট স্থান, খ নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয়, ঘ নির্দিষ্ট দ্রব্য, গ চাহিদা। উত্তর হবে হচ্ছে গ চাহিদা। এরপর চলে আসো, বাজার অর্থনীতি নিয়ন্ত্রিত হয় দাম দ্বারা, উৎপাদনকারী দ্বারা, সঞ্চয় দ্বারা, বিনিময় দ্বারা। বাজার অর্থনীতি নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? বাজার অর্থনীতি মনে রাখবা সবসময় নিয়ন্ত্রিত হয় দাম দ্বারা। আচ্ছা, সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করেছেন কে? সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করেছেন মার্শাল। এরপর রতন কাজীপাড়া গ্রামের একটি বাগানে শাকসবজি উৎপাদন করে। রতনের উৎপাদিত দ্রব্যের বাজার কোন ধরনের? তো মনে রাখবা যে এই ধরনের দ্রব্যগুলো অতি দ্রুত পচে যায়, যেমন ধরো দুধ, মাছ, সবজি, এই ধরনের দ্রব্যগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজারের অংশ। তারপর রয়েছে কোন দ্রব্যের বাজার যদি দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকে, কয়েকটি দেশ জুড়ে তথা পৃথিবীব্যাপী বিস্তৃত হয়, তাকে কোন ধরনের বাজার বলে? তাকে আন্তর্জাতিক বাজার বলে। এরপর কোন বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য ক্রয় বিক্রয় হয়? মনে রাখবা অতি স্বল্পকালীন বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য ক্রয় ও বিক্রয় হয়। ক্রেতার রুটি নয়, এখানে রুচি হবে। ক্রেতার রুচি, অভ্যাস, জ্ঞান ইত্যাদির আমূল পরিবর্তন ঘটে কোন বাজারে? স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি স্বল্পকালীন, অতি দীর্ঘকালীন। মনে রাখবা এটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজারে ঘটে। তারপর আয়তনের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? আয়তনের ভিত্তিতে বাজারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এরপর অর্থনীতিতে বাজার হলো একটি নির্দিষ্ট সময়, ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেনা বেচা, এক বা একাধিক অঞ্চল।
মূলত বিষয়টা হচ্ছে অর্থনীতির ভাষায় তিনটাই হচ্ছে বাজার। তো আমাদের উত্তর হবে ঘ। এরপর বাজার ধারণার মৌলিক বিষয় হলো চাহিদা, যোগান ও সময়। আমাদের উত্তর হবে হচ্ছে তিনটাই, কারণ বাজারের মধ্যে চাহিদাও থাকতে হবে, যোগানও থাকতে হবে এবং একটি নির্দিষ্ট সময় হতে হবে। সো আমাদের যে উত্তর, সে উত্তরটা হবে হচ্ছে ঘ। এরপর অর্থনীতির ভাষায় বাজার বলতে আমরা কি বুঝি? একটি নির্দিষ্ট স্থানকে বুঝে, আমরা এতক্ষণ বুঝে গিয়েছি। একটি পণ্যকে কেন্দ্র করে আমাদের লেনদেনের প্রক্রিয়াকে বুঝি, এবং 3 নম্বর নির্ধারিত দামে দ্রব্য ক্রয় ও বিক্রয়কে বুঝি। অর্থাৎ আমাদের উত্তর তিনটাই হবে। সো নিচের কোনটি সঠিক? ঘ, 1, 2 ও 3। অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত হলো চাহিদার সাথে, সময়ের সাথে, যোগানের সাথে, তিনটাই। চাহিদার সাথেও এটা সম্পর্কিত, সময়ের সাথেও সম্পর্কিত, যোগানের সাথে সম্পর্কিত। আমাদের উত্তর হবে ঘ। এবং এরই মধ্য দিয়ে আমাদের চতুর্থ অধ্যায় শেষ হলো। ধন্যবাদ। এখন আমরা শুরু করব নবম অধ্যায়। নবম অধ্যায় যে আমাদের প্রথম এমসিকিউ, এটা একটা জ্ঞানমূলক এমসিকিউ। 1930 সালে আমেরিকার অর্থনীতি কিসের সৃষ্টি হয়? উত্তরটি হবে হচ্ছে মহামন্দার, কারণ আমরা এটা জানি। এরপর কোন ধারণাটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করা হয়? আমাদের পরবর্তী প্রশ্ন। 1, বিনিয়োগ ব্যয়। 2, সামগ্রিক আয়। 3, কর্পোরেট আয়। 4, ব্যবসায়িক আয়। তো এই চারটাই হচ্ছে আমাদের বেস্টিক, কারণ আমরা এখানে একটা বিষয়ের আলোচনা করব, কিন্তু সামগ্রিক যে আয়টা, এটা হচ্ছে আমাদের সামষ্টিক। সো এইটাই হবে হচ্ছে আমাদের উত্তর। এরপর ব্যবসায় বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। তো আমরা জানি বই থেকে যে উত্তর হবে হচ্ছে 3টি। ওকে, তারপর মুনাফাকে ভাগ করা হয় কয়টি অংশে? তো আমরা আমাদের রঞ্জিত স্যারের বই থেকে জানি যে মুনাফাকে আমরা সচরাচর 2টি অংশে ভাগ করে থাকি। তো আমাদের উত্তর হবে 2টি। এরপর একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কি বলে? ক কর্পোরেট আয়, খ প্রোপ্রাইটার আয়, ঘ ডিভিডেন্ড, ঘ অবন্টিত কর্পোরেট মুনাফা। তো আমরা সাধারণত সারা দেশে রঞ্জিত স্যারের বইটা ফলো করে থাকি, সেটা অনুযায়ী আমাদের উত্তর হবে হচ্ছে প্রোপ্রাইটার আয়। এরপরের প্রশ্ন যদি আমরা চলে আসি, কর্পোরেট মুনাফাকে কয়টি ভাগে ভাগ করা? এটা আমাদের পুনরাবৃত্তি আগের প্রশ্নের। সো এটা আমরা আলোচনা করার দরকার নেই, আশা করি সবাই জানো এটা হচ্ছে 3টি। 4, সামগ্রিক আয় সাধারণত কত বছর প্রাপ্ত আয়ের সমষ্টি? সামগ্রিক আয় সাধারণত এক ফিসক্যাল ইয়ার, অর্থাৎ এক অর্থনৈতিক বছরের মধ্যে আলোচনা করা হয়। তো আমাদের উত্তর হচ্ছে 1 বছর। এরপর আমরা চলে যাব কর্পোরেট ব্যবসা হতে অর্জিত মুনাফাকে কি বলে? আমাদের প্রশ্ন হচ্ছে যে কর্পোরেট ব্যবসা হতে অর্জিত মুনাফাকে কি বলা হয়? কর্পোরেট ব্যবসা হতে অর্জিত মুনাফাকে কর্পোরেট আয় বলা হয়। এরপর কর্পোরেট মুনাফা যে অংশ পুনর্বিনিয়োগ বা প্রতিষ্ঠানের অতীত ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয় তাকে কি বলে? তাকে বলা হয় অবন্টিত কর্পোরেট মুনাফা, যেহেতু আমরা এটা জানি। এরপর চলে আসো একই প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্নটার রিপিটেশন। 1930 সালে মহামন্দার পর কোন অর্থনীতির মাইল ফলক শুরু হয়? সামষ্টিক অর্থনীতির মাইল ফলক শুরু হয়। এর ফলস্বরূপ এরপরের প্রশ্ন, এরপর আমাদের যে প্রশ্ন, কোনটি বাদ দিয়ে প্রাপ্ত নেট সুদ নির্ণয় করা হয়? মনে রাখবা, কোনটি বাদ দিয়ে আমাদের প্রাপ্ত নেট সুদ নির্ণয় করা হয়? প্রাপ্ত নেট সুদ নির্ণয় করা হয় সরকারি ঋণের সুদ বাদ দিয়ে। এরপরের প্রশ্ন, কর্পোরেট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় তাকে কি বলা হয়? মনে রাখতে হবে, আমরা যখন একটি কর্পোরেট প্রতিষ্ঠান, ধরো কর্পোরেট প্রতিষ্ঠান শারফিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, শারফিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো এই গ্রুপের 50% মালিক হচ্ছে চেয়ারম্যান ফাহিম, এবং এই যে আমার যে 50% সেটা হচ্ছে আমার নিজস্ব, আর বাকি 50% মনে করো সাধারণ জনগণ। তারপরে ধরো এক ব্যক্তির নাম হচ্ছে তাহমিদ, এক ব্যক্তির নাম ল্যাংড়া আকাশ, এক ব্যক্তির নাম গায়ক অর্ক, সিঙ্গার অর্ক, আবার ধরো আরেকজনের নাম হালকেনস্টাইন, ঠিক আছে, হালকেনস্টাইন। হ্যাঁ, তো সবাই কি করছে? সবাই হচ্ছে আমার এই কোম্পানিতে হচ্ছে শেয়ার কিনেছে,
এখন ধরো 100%, আমি 100 টাকা লাভ করেছি 100%। সো 50 টাকা আমার হবে। আর ধরো তাহমিদ কিনেছে 20%, ও 20 টাকা নেবে। ল্যাংড়া আকাশ কিনেছে 0.2%, সো হচ্ছে 2 পয়সা নেবে। আর সিঙ্গার কিনেছে 10%, ও 10 টাকা নেবে। আর হালকেনস্টাইন মনে করো নিয়েছে 5%, সে 5 টাকা নেবে। এইটাই হচ্ছে আমাদের ডিভিডেন্ড, ঠিক আছে। এরপর ব্যবসায়িক আয়ের যে অংশ বিনিয়োগের জন্য সঞ্চয়কারীকে প্রদান করা হয় তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা সুদ। এরপর একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় কোনটি থেকে? সামগ্রিক আয় থেকে আমরা প্রাথমিক ধারণাটি পেয়ে থাকি। এরপর চলে আসো, অর্থনীতিতে ময়দাকে কোন ধরনের দ্রব্য মনে করা হয়? মনে রাখবা, আমরা গম থেকে আটা বা ময়দা প্রডিউস করি, এবং এই ময়দাটা আমরা কি করি? এই ময়দা থেকে আমরা বেশ কয়েকটি দ্রব্য বানাইতে পারি। যেমন ময়দা থেকে রুটি, কেক, তারপরে হচ্ছে পাউরুটি, আবার ধরো ক্ষেত্র বিশেষে অনেকে মদও বানিয়ে থাকে, ঠিক আছে। সো আমাদের এই যে ময়দাটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট গুড, কারণ এটা কিসে পরিণত হবে আমরা কেউ জানি না। এটা মিষ্টি হইতে পারে, কেক হইতে পারে, এটা হইতে পারে পাউরুটি, এটা হইতে পারে মদ, ঠিক আছে। সো ময়দাটাকে আমরা বলবো হচ্ছে মাধ্যমিক দ্রব্য, কারণ এটা চূড়ান্ত দ্রব্য না। এরপর রয়েছে আমাদের y is equal to c plus i plus z plus x minus m কি হবে? তো আমাদের এই সূত্রটা মূলত জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার সংজ্ঞা, ঠিক আছে। এরপর চলে আসো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি আমরা একটু জানি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে একটি নির্দিষ্ট বছরে, অর্থাৎ এক বছর, 1 ইয়ারে একটা দেশের একটা ভূমির আয়তন, ধরো এটা আমার হচ্ছে, এটা ধরো ফাহিমল্যান্ড, নাম দিলাম ফাহিমল্যান্ড। এই যে ফাহিমল্যান্ডের মধ্যে যত কিছু আমরা উৎপাদন করব তার সর্বমোট মূল্যই হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এনডিপি কি? এনডিপি হচ্ছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন কস্ট, অর্থাৎ সিসি, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, ঠিক আছে। এরপর মোট জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না? মনে রাখবা, মোট জাতীয় আয়ের সময় কখনো দেশে কর্মরত, অর্থাৎ জিএনপি। জিএনপি কি? জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ একটি দেশের জনগণের দ্বারা উৎপাদিত সর্বমোট দ্রব্য সেবা পণ্যের মূল্যের যোগফল হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দেশে কর্মরত বিদেশিদের আয় কখনো যুক্ত হয় না এতে। এরপর জাতীয় আয় গণনার কোন পর্যায়ে দ্রব্য সেবা বিবেচিত হয়? মনে রাখবা, চূড়ান্ত পর্যায়ে, কারণ ফাইনাল গুড, ওই যে আমরা ময়দার উদাহরণটা দেখলাম, ঠিক তেমনটাই এখানে ঘটেছে, যে চূড়ান্ত দ্রব্য ছাড়া আমরা এটা হচ্ছে মূল্য নির্ধারণ করতে পারবো না। কারণ আমরা মনে রাখতে হবে, মিষ্টির দাম একরকম, আমাদের রুটির দাম একরকম, পাউরুটির দাম একরকম, মদের দাম আরেক রকম, ঠিক আছে। তারপর সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি? সামগ্রিক আয়ের সমীকরণ হচ্ছে y is equal to c plus i plus z। এরপর নিচে কোনটি দেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রতিফলিত করে? আমি ওই যে আবার বললাম, তোমাদের জিডিপির সংজ্ঞাটা মাথায় রাখতে হবে। জিডিপির সংজ্ঞা কি? একটি নির্দিষ্ট বছরে, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট ভূখণ্ডে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য, পণ্য, সেবা উৎপাদন করা হয় তার সমষ্টি হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটা হচ্ছে জিডিপি। এরপরের উত্তর, কোন অর্থনীতিতে জিডিপি ও জিএনপি সর্বদা সমান হয়? মনে রাখতে হবে, যেখানে এক্সপোর্টও নাই, ইম্পোর্টও নাই। যেমন হচ্ছে ধরো নর্থ কোরিয়া, তাদের জিডিপি এবং জিএনপি সবসময় সমান হবে, কারণ তারা হচ্ছে বদ্ধ অর্থনীতির দেশ। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বদ্ধ অর্থনীতি নিচের কোনটি সঠিক? ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বদ্ধ অর্থনীতি হচ্ছে সি প্লাস আই প্লাস জি, এটা হচ্ছে সঠিক, কারণ এখানে কোনো এক্সপোর্টও নাই, ইম্পোর্টও নাই। বুঝতে পেরেছো? এরপর সামগ্রিক আয়ের উৎস কি? সামগ্রিক আয়ের উৎস হলো শ্রমিকের জন্য স্বাস্থ্য কল্যাণ তহবিল, সামাজিক বীমা অবদান, পেনশন তহবিল, এই তিনটাই, ঠিক আছে। এটা আমরা রঞ্জিত স্যার বইয়ে আমরা পেয়ে থাকি এই চ্যাপ্টারে। কর্পোরেট মুনাফার বণ্টিত ভাগ হলো কর্পোরেট আয়কর, এটা অবণ্টিত কর্পোরেট মুনাফা, এটাও ডিভিডেন্ড, অর্থাৎ তিনটাই হবে হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, একটি দেশের মোট আয়ের ধারণা দিতে পারে
মোট জাতীয় আয়, মোট দেশজ আয়, নিট জাতীয় আয়। উত্তর হচ্ছে তিনটি। তিনটি একটি দেশের আয়ের ধারণা দিতে পারে, তবে তিনটি তিন দিক থেকে দিবে। এর মধ্যে নেটটা দিবে হচ্ছে প্রকৃত জাতীয় আয়ের ধারণা মানুষকে। ঠিক আছে, তো উত্তর হবে তিনটে। তো এই ছিল আমাদের নবম অধ্যায়ের উপর। ধন্যবাদ সবাইকে। ওকে, আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের দশম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়, এবং আমরা শেষটা ভালো করব এবং সম্পূর্ণটা আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। চলো আমরা দ্রুত গতিতে শেষ করে ফেলি। দ্য স্টেট থিওরি অফ মানি গ্রন্থটির লেখককে, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এটার লেখক হচ্ছে জে এফ ন্যাপ। ঠিক আছে, জে এফ ন্যাপ হচ্ছে এটা লেখক। ঠিক আছে, আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা লেখকটা কে, তাহলে জে এফ ন্যাপ। এরপর চলে আসো, দ্রব্যের বিনিময়ের অসুবিধা দূর করেছে কোনটি? দ্রব্যের বিনিময়ের অসুবিধা দূর করেছে মুদ্রা। আগের দিন হচ্ছে বার্টার ইকোনমি ছিল। কি ইকোনমি? বার্টার ইকোনমি। বার্টার ইকোনমি কি? ধরো ল্যাংড়া আকাশ আমাকে দিতে হচ্ছে আম, আর আমি ল্যাংড়া আকাশকে দিতাম হচ্ছে মুরগি। ঠিক আছে, আমি দিতাম মুরগি, ল্যাংড়া আকাশ আমাকে দিতে হচ্ছে আম। ঠিক আছে, ল্যাংড়া। তো এই যে আমরা দুইজনের মধ্যে পরিবর্তন হইতো, এটা হইতো কি যে আমাদের পূর্ণ পরিবর্তন করতাম, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা হচ্ছে অর্থনীতিবিদরা আর কি মুদ্রার প্রচলন ঘটায়, এবং এই মুদ্রাই হচ্ছে আমাদের এই সমস্যাটা সমাধান করে। এরপর চলে আসলো, ধরা যাক কোনো ব্যক্তি 5 টাকা দামে একটি কলম ক্রয় করলো। এখানে 5 টাকা কি? 5 টাকা আসলে কি? 5 টাকা হচ্ছে দ্রব্যের মূল্যের পরিমাপক। ঠিক আছে, এরপর আসো স্থগিত লেনদেন বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে? স্থগিত লেনদেন কি আমাদেরকে বুঝতে হবে। স্থগিত লেনদেন হচ্ছে মূলত লেনদেনটা বর্তমানে হচ্ছে না, কিন্তু ভবিষ্যৎ দেনা পাওনাকে বোঝাচ্ছে, সেটাই হচ্ছে কি আমাদের স্থগিত লেনদেন। বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত ও সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে মুদ্রা। কারণ ধরো আমাকে যদি কেউ 1000 টাকার নোট দেয়, এটা আমিও গ্রহণ করব, আবার আমি যদি তোমাকে ওই 1000 টাকাটা দেই, সেটা তুমিও গ্রহণ করবা। ঠিক আছে, অতএব বুঝতেই পারছো যে বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে মুদ্রা। এরপর মূল্য সংরক্ষণ ও বিনিময়ের মাধ্যমে হলো অর্থ সংজ্ঞাটির উৎস। এটা কে দিয়েছে? এটা দিয়েছে অক্সফোর্ড ডিকশনারি অফ ইকোনমিক্স। এটা সম্পূর্ণ একটি সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন, আমাদের এটা মাথায় রাখতে হবে। যা বিনিময়ের মাধ্যমে সবার কাছে গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাই মুদ্রা। সংজ্ঞাটি দিয়েছেন কোন অর্থনীতিবিদ? সংজ্ঞাটি, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, এটা দিয়েছে ক্রাউথার। এটা তোমরা রঞ্জিত স্যার বইতে পাবে। রাকিবদার উপার্জন থেকে 1000 টাকা, 1000 টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখে। এখানে অর্থ কি হিসেবে কাজ করছে? ঠিক আছে, অর্থাৎ সে সঞ্চয় করছে। এখানে অর্থ তার আরেকটি ফাংশন, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করছে। এরপর চলে আসো, কোনটিকে ঋণের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়? ঋণের ভিত্তি হিসেবে কোনটিকে গ্রহণ করা হয়? হয় আছে শেয়ার, তাহলে শেয়ার কি হবে? শেয়ার হবে না, আমরা ঋণের ভিত্তি হিসেবে নেই না। সঞ্চয়পত্রকেও নেই না, জায়গা জমিকেও নেওয়া হয় না। তবে আমরা ঋণের ভিত্তি হিসেবে অর্থকে বর্তমান যুগে আমরা কাউন্ট করে থাকি, তাই অর্থই হচ্ছে ঋণের ভিত্তি মূলত। আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটির গ্রহণ সর্বজন স্বীকৃত? ক অর্থ। একই প্রশ্ন, রিপিটেশন, তাই আমরা উত্তরটি জানি। ক হচ্ছে অর্থ। কিভাবে বিনিময় ব্যবস্থা সহজ ও গতিশীল হয়েছে? ব্যাংক ব্যবস্থার দ্বারা, খ লেনদেনের দ্বারা, গ অর্থের দ্বারা, ঘ ঋণের দ্বারা। তা আমাদের উত্তরটা হবে হচ্ছে ঋণের, দুঃখিত, আমাদের উত্তরটা হবে হচ্ছে অর্থের দ্বারা। কারণ অর্থ আমাদের হাতের মুঠোয় আসার জন্যই আমাদের এই যে বিনিময় ব্যবস্থাটা গতিশীল হয়েছে, কারণ আমরা অর্থের মাধ্যমে দ্রুততার সাথে বিভিন্ন পরিমাণ দ্রব্য আমরা আহরণ করতে পারছি। এরপর চলে আসো, কোনটি প্রচলনের ফলে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ সহজ হয়েছে? এইটার উত্তর হবে হচ্ছে অর্থ, কারণ এর মাধ্যমে আমাদের বিনিময় গতিশীল হয়েছে। মুদ্রার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? মুদ্রার কার্যাবলীকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। এরপর চলে আসো, মুদ্রা কি? মুদ্রা কি? মুদ্রার একটা প্রধান এবং মূল সংজ্ঞা রয়েছে তোমাদের বইতে, তোমরা এটা একটু দেখে নিও। কিন্তু মুদ্রা হচ্ছে কি? মূলত হচ্ছে বিনিময়ের মাধ্যম, এবং এর আরো অন্যান্য কাজ আছে, যেমন সঞ্চয়ের মাধ্যম বা একটি দ্রব্যের মূল্য পরিমাপক। মানি ইজ হোয়াট মানি ডাজ। এই সংজ্ঞাটি কে দিয়েছে? একটা চমৎকার সংজ্ঞা। মানি তাই যা মানি করে, অর্থাৎ মানি ইজ হোয়াট মানি ডাজ, এটা দিয়েছেন ওয়াকার। ঠিক আছে, এটা ওয়াকার দিয়েছেন। এরপর মুদ্রার প্রধান কাজ কোনটি? সামাজিক মর্যাদা রক্ষা করা,
মনস্তাত্ত্বিক কাজ, বাণিজ্যিক কাজ, সামাজিক সম্পর্ক রক্ষা করা। এই তিনটাও আমাদের মুদ্রার কাজ। তবে মুদ্রার প্রধান কাজ হচ্ছে বাণিজ্যিক কাজ, এগুলো হচ্ছে এর সাইড কাজ। ঠিক আছে, এরপর মুদ্রার প্রধান কাজ কোনটি? একই প্রশ্ন, এটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে রিপিটেশন হয়েছে, তো তোমরা এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা, যাতে করে তোমরা পরীক্ষায় একটা সেরা ফলাফল করতে পারো। কোন বাণিজ্যিক ব্যাংকের আমানত ঋণের সুদের হারের পার্থক্যই হলো মুনাফা। অর্থাৎ স্থগিত লেনদেন বলতে কাকে বোঝায়? ভবিষ্যৎ দেনা পাওনা, মূল্য স্থানান্তরকে, তারল্যের মানকে, ঋণ গ্রহণ করাকে। ভবিষ্যৎ দেনা পাওনা, এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রশ্নের রিপিটেশন। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে দিয়ে আমাদের দশম চ্যাপ্টার শেষ হলো। সবাই আশা করি ক্লাসটি এনজয় করেছো, তোমাদের শেষ ইনশাআল্লাহ ভালো হবে, তোমরা ইনশাআল্লাহ সফল হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামীতে অ্যাডমিশনে তোমাদের সাথে দেখা হচ্ছে।